দূরপাল্লা গাড়িটা নিয়ে দূরে যাবে, তেলটা তো খরচ হবে, এই তেলটা কে দেবে? এটা তো দেবে না সরকার। কাজেই সেখানে গাড়ি ফিরিয়ে নিয়ে এসছে, এই চলছে। তাহলে এই ধর্মঘটের একটা ব্যক্তি আমাদের যে নৈতিক সমর্থন, মানুষের কিন্তু আমরা লক্ষ্য করেছি নৈতিক সমর্থন বলছিলেন সম্পর্ক থেকে তোমার পাঠক সকালে কিন্তু স্বতঃস্ফূর্তভাবে বন্ধ ছিল, গাড়ি ঘোড়া কম ছিল, এই অবস্থা। ঋণের পর ঋণ, এত টাকা ঋণ নিচ্ছে ভারত সরকার, আমাদের রাজ্য সরকার এত টাকা ঋণ নিয়েছে, তার বিনিময়ে কোনো পরিকাঠামো তৈরি হয়েছে? কোনো পরিকাঠামো নতুন করে হাত দিয়েছেন? পরিকাঠামো যা তৈরি হয়েছিল সেগুলো এখন ভগ্নদশায় আছে। এই পরিস্থিতি, তাহলে টাকা যাচ্ছে কোথায়? টাকা কাকে দিচ্ছে? বাজেটের বিরাট অংশে টাকা ডাইভার্ট করে দিচ্ছে সমস্ত কাজে, ওই ট্যাক্স মুভ করে নানা কাজে তাদেরকে পাইয়ে দিচ্ছে। এবং এই যে ধরুন এই হেলথ ইন্স্যুরেন্স স্কিমের নামে এগুলো যেগুলি করছে, সমস্ত বিমা কোম্পানিগুলো বেসরকারি কোম্পানিগুলোকে কোটি কোটি টাকা পাওয়ার জন্য রাস্তা করে দিচ্ছে। কিন্তু আপনি যখন হাসপাতালে যান চিকিৎসার জন্য, এই যে বিভিন্ন স্কিমগুলো ওষুধ পায়, ইএসআই একটা স্কিম, বিশাল পরিমাণ টাকা পড়েছে। ইএসআই স্কিমে আমাদের রাজ্যে একটা হাসপাতাল, বড় হাসপাতাল হওয়ার কথা এখন হয়নি, এবং সেই হাসপাতালে যারা যায় এখন, যেটা ছোট্ট একটা আছে, এখানে যখন যায় ওষুধের দোকানে গেলে ওষুধ নেই, কেন এটা হবে? এখান থেকে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট আমাদের কাছে খবর 60,000 কোটি টাকা জমানো টাকা এখান থেকে হাতিয়ে নিয়েছে, সরিয়ে অন্য খাতে গিয়ে খরচ করে দিয়েছে ইএসআই স্কিমে। তো শ্রমিক তার টাকা কিন্তু তার মজুরি থেকে কেটে একটা অংশ, মালিকের থেকে একটা অংশ নিয়ে কিন্তু ইএসআই স্কিম। এটা এমন না যে গভর্নমেন্টের এখানে টাকা, এটা কিন্তু তাদের প্রাপ্য অধিকার, এই টাকাটা পর্যন্ত পায় না। এই পরিস্থিতি চলছে, এবং এই পরিস্থিতি আজকে নিষ্কৃতি পাওয়ার জন্য এই আন্দোলন। যদি নীতি না পাল্টায়, আমরা খুব শর্ট টাইমের মধ্যে দিল্লিতে ট্রেড ইউনিয়নগুলো বসে হয়তো আমাদের এই স্লোগান দিতে হবে, সরকার পাল্টাও। কারণ এই দাবিগুলো সব অর্থনৈতিক দাবি দেওয়ার কথা আমি বলছি। এটা মানুষের জীবন জীবিকার সমস্যা, দেশবাসীর সমস্যা, মানুষের সমস্যা। এই যেই নীতিতে বেকার বাড়ায়, যে নীতিতে দারিদ্রতা বাড়ায়, যে নীতিতে মানুষকে না খেয়ে রাতে ঘুমাতে হয়, যে নীতিতে অনাহারে মানুষ মারা যায়, যে নীতিতে বাচ্চা বিক্রি করতে হয় অনাহারি মা, সেই নীতির যদি পরিবর্তন না ঘটায়, এই নীতির পরিবর্তন না ঘটালে রাজনৈতিক পরিবর্তনের স্লোগানে আমাদের নামতে হবে। এবং যেই রাজনীতি এই যে সমস্যাগুলো জন্ম দেয়, সৃষ্টি করে এবং বাড়িয়ে তুলে, সেই রাজনীতিকে পরিবর্তন করে একটা সুস্থ সমাজ এবং সুস্থ দেশ, একটা ভালো দেশ, ন্যূনতম মানুষের সমস্যাগুলো ভাববে, মানুষের অধিকার, সম্মান, মর্যাদা, ইজ্জত ফিরিয়ে দেবে এবং আইনের শাসনটা থাকবে। এই ধরনের একটা অবস্থা তৈরি করার জন্য আমাদের রাস্তার আন্দোলন চলবে, এবং এই আন্দোলন আমরা চালিয়ে যাব, দেশবাসীর কাছে যাব, ঘরে ঘরে যাব, মানুষকে বুঝাবো। পরিবর্তন না করলে কেউ পাবেন না। আপনি করেন বিজেপি, আপনিও রেহাই পাবেন না, করেন আপনি অন্য পার্টি, রেহাই পাবেন না। শাসক দল তো আপনার জন্য কি আলাদা দোকান আছে, সস্তার জিনিস পাওয়া যায়? আপনি আপনার ঘরে যে বেকার সন্তানটা আছে, তার ছেলে মেয়ে নিশ্চিত কোনো ভবিষ্যৎ দিতে পেরেছে? তারা পারেনি। কাজে স্বাভাবিক কারণে আমরা সকলের কাছে উদাত্ত বলে যাবো, এই লড়াইটা হলো দেশ রক্ষার সংগ্রাম, মানুষকে রক্ষা করার সংগ্রাম। এই সংগ্রামে সকলে এগিয়ে আসবে। কিছু পাওয়ার সেক্টরে থ্রুআউট দি কান্ট্রি, সারা দেশই তারা ইমার্জেন্সি সার্ভিস যাতে বন্ধ না হয়, বুকে বেস নিয়ে ধর্মটা অংশ নিয়েছে। রেল গোটা দেশে বিভিন্ন জায়গাতে চলাচল স্তব্ধ হয়ে গেছে। পরিবহন, যেটা সড়ক পরিবহন, ওইটাও প্রায় বিভিন্ন জায়গাতে স্তব্ধ হয়ে গেছে। এবং আরও যেটা লক্ষ্য করা গেছে, স্টিল ইন্ডাস্ট্রি যেমন ভাইজাগ, এবার টোটালি স্টপ, জনজীবন সব বিপর্যস্ত হয়ে গেছে। কোল পুরোপুরি বন্ধ, কয়লা ক্ষেত্র পুরোপুরি বন্ধ। এগুলি আমি জাস্ট খালি বড় শিল্পগুলোর কথা তুললাম। বিএসএনএল টোটালি ক্লোজড, বন্ধ। ওয়েল সেক্টর, তৈল ক্ষেত্র, যেটা তৈল ক্ষেত্রের ধর্মঘটের ব্যাপক প্রভাব পড়েছে গোটা দেশে। শিল্পের কথা আমি বলছি, যেটা এরকম, এটা সংগঠিত ক্ষেত্র। আর অসংগঠিত ক্ষেত্রে সর্বত্রই একটা ধর্মঘটের ব্যাপকতা লক্ষ্য করা গেছে। আমাদের রাজ্য সম্পর্কে শঙ্কর দত্ত আপনাদের সামনে বলেছে, ভয় ভীতি উপেক্ষা করে এ রাজ্য ধর্মঘটে ভালো অংশের মানুষ সমর্থন করেছে, রাম ধর্মঘট চলছে। সবটা মিলিয়ে আমরা ট্রেড ইউনিয়নগুলোর পক্ষ থেকে আমাদের রাজ্যে যারা ধর্মঘটকে সফল করে তোলার জন্য এগিয়ে এসেছেন, সমর্থন জানিয়েছেন, সাহসিকতার পরিচয় দিয়েছেন, এমনকি শিক্ষক কর্মচারী যারা, তারাও কিন্তু একটা ভালো অংশ আজকে অফিস কাজে দিতে যায়নি। এবং এরা যারা ধর্মঘটে সামিল হয়েছেন,
বিভিন্ন সেক্টরে ক্ষেত্রে, এবং এদের প্রতি আমরা অভিনন্দন এবং সঙ্গে ভয়ভীতি উপেক্ষা করে যেভাবে সামনের দিকে এগিয়ে এসছে তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি যে না, সত্যি যে সরকারের এই সমস্ত হুমকি ধমকি নানা বিষয় থাকে, এগুলিকে উপেক্ষা করে তারা এগিয়ে এসেছে। সঙ্গে দেশবাসীকেও যারা এই ধর্মটি সামিল হয়েছেন সকলকে আমরা রাজ্যের ট্রেড ইউনিয়নগুলোর পক্ষ থেকে অভিনন্দিত করছি। পরিস্থিতিকে খুব ঘোরালো করে ফেলেছে। ওটাকে ধারণা হতে পারে বোধ হয় পার্লামেন্ট ইলেকশনটা। আরে পার্লামেন্ট ইলেকশনের সময় ট্রেড ইউনিয়ন মুভমেন্ট যুক্ত না। পার্লামেন্ট ইলেকশনটা সামনে আসছে, আন্দোলনটা নতুন না, ব্যাখ্যা করছিলেন একটু আগে। ব্যাখ্যা অনেকদিন যাবত আন্দোলনটা চলছে, তারই ধারাবাহিক হিসেবে আজকে গিয়ে এটা হয়েছে। আমরা এখানে বলবো যে কি শুরু হয়েছে, স্কিমের পর স্কিম ঘোষণা দিচ্ছে। তো ইলেকশনটাকে সামনে রেখে এগুলো করে বিজেপি, খালি একটার পর একটা স্কিম। এবং আমাদের রাজ্যে আমি দেখলাম গত কয়েকদিন ধরে দেখবেন পত্রিকাতে কত রকম স্কিম, এবং এগুলি কি আসলে কি মানুষ পাবে, এগুলি কি কার্যকরী হবে? এগুলি অনেকটা এগুলি ইন্স্যুরেন্স কোম্পানিকে পাইয়ে দেওয়ার জন্য, ইন্স্যুরেন্স কোম্পানিকে টাই আপ করে প্রিমিয়াম পাইয়ে দেওয়ার জন্য এই সমস্ত স্কিমগুলো বলছে। আমরা দেখেছি, আমাদের অভিজ্ঞতা আছে, তো এটি তো হচ্ছে তো। এবং এর সঙ্গে দেখছি আমরা পেনশন নিয়ে একটা ছেলেখেলামি চলছে এখানে রাজ্যে। এখনো যেমন এডিসিতে যারা গিয়েছে তারা পেনশন পাচ্ছে না, ওই যে তাদের এই পেনশনের টাকা সেখানে পাচ্ছে না শিক্ষক কর্মচারীরা, আর বলছে টাকার কোনো অভাব নেই, কিন্তু পেনশনের টাকা পায় না, গ্র্যাচুইটি টাকা পর্যন্ত পায় না। শিক্ষক কর্মচারীরা যারা রিটায়ারমেন্ট এবং গ্র্যাচুইটি টাকা পাওয়া উচিত তারা গ্র্যাচুইটি টাকা পর্যন্ত পায় না। এবং ওই পেনশন স্কিম বিভিন্ন রাজ্যে চালু হয়েছে। আমাদের রাজ্যে জোর করে ন্যাশনাল যেটা পেনশন স্কিম, যেটা নিউ স্কিমটা যেটা, সেই স্কিমটা আমাদের রাজ্যে ছিল না, এটা বামফ্রন্ট সরকারের ছিল না। এটা 2018 জুলাই মাস থেকে আমাদের রাজ্যে এটা লাগু করে দিয়েছে। এটা বিরোধিতা আমরা করছি, এখনও করছি, দাঁড়িয়ে আমরা এগুলো বলছি। ফুড সিকিউরিটি তো কিচ্ছুই নেই, খাদ্য নিরাপত্তা, এই দেবে সেই দেবে, খালি বিজ্ঞাপন ওপর বিজ্ঞাপন। রেশনে গেলে দেখা যায় সাধারণ যে চাউলটা যে পরিমাণ আগে পাওয়া যেত সেই চাউলটা পায় না, গমটা যে পরিমাণ পাওয়া যেত সেটা পায় না। এবং রেশন ব্যবস্থা অনেকটা সাধারণ পরিবহনের জন্য তার জন্য গাড়িগুলো আবার স্ট্যান্ডে ফিরে আসে। পরবর্তী সময়ে সকাল থেকে যখন গাড়ি ঘোড়া কম চলছিল রাস্তায়, আমরা দেখলাম যে এখানে বিএমএস বা বিবেকানন্দ বিচার মঞ্চের দ্বারা বিভিন্নভাবে এই যারা গাড়ি গত বেশ কয়েকদিন ধরেই স্ট্যান্ডগুলোতে হুমকি ধমকি দেওয়া হচ্ছিল, তাদের উপর চাপ সৃষ্টি করা হয়েছে যে তোমরা যদি রাস্তায় না নামো তাহলে আগামী দিনে তোমাদের গাড়ি আমরা রাস্তায় চালাতে দেব না। এত সত্য আপনারা যদি একটু মিলিয়ে দেখার চেষ্টা করেন তাহলে দেখবেন এত হুমকি এত ধমকির পরও অন্য দিনগুলোতে রাস্তায় যে যানবাহন আমরা লক্ষ্য করতাম সেই যানবাহন আজকে আমরা রাস্তায় দেখছি না। তার পাশাপাশি গ্রাম ত্রিপুরা তো এই ধর্মঘটের একটা ব্যাপক সাড়া পরিলক্ষিত হচ্ছে। মোটামুটি ভাবে এখন পর্যন্ত যা খবর আমাদের কাছে, আমাদের মানিক দে সিআইটিউ সভাপতি সবাই ছিলেন, শঙ্কর। তো আজকে আমরা যে উদ্দেশ্যে আপনাদের আমন্ত্রণ জানিয়ে সেটা হচ্ছে যে গত 24শে আগস্ট ভারতবর্ষের রাজধানী দিল্লিতে তালকাটোরা স্টেডিয়ামে ভারতবর্ষের সমস্ত কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলো, শিক্ষক কর্মচারী, ব্যাংক, বিমা, তার সর্বভারতীয় ফেডারেশনগুলো, কয়লা, ইস্পাত, বন্দর, সে সমস্ত শ্রমিক কর্মচারীদের সর্বভারতীয় ফেডারেশন সমূহ এবং কৃষকদের 500-র উপর সংগঠন খ্যাত মজুরদের, তারা যৌথভাবে সংযুক্ত কিষাণ মোর্চা গঠন করেছিলেন। এই শ্রমিক এবং কৃষক খ্যাত মজুরদের যৌথ কনভেনশন তালকাটোরা স্টেডিয়ামে গত 24শে আগস্ট 2023 সালে হয়েছে। সেই কনভেনশন থেকে মোদী সরকারের দেশের জনগণের স্বার্থ বিরোধী, বিশেষ করে শ্রমিক এবং কৃষক যারা ভারতবর্ষের উৎপাদনের সাথে সম্পূর্ণভাবে যুক্ত, যাদের উৎপাদনের উপর ভারতবর্ষের মানুষের জীবন অতিবাহিত করার বিষয়টা যুক্ত আছে, তাদের উপর মোদী সরকারের
যে আক্রমণ, তার পাশাপাশি আমাদের দেশের যুবকদের, ছাত্রদের উপর, দেশের সাধারণ যারা তফসিলি অংশের মানুষ, তফসিলি উপজাতি অংশের মানুষ, অনগ্রসর সম্প্রদায়ের মানুষ এবং বিশেষ করে সংখ্যালঘু অংশের মানুষ যারা ধর্মীয় সংখ্যালঘু, তাদের উপর মোদী সরকারের ক্রমাগত আক্রমণ, এরই প্রতিবাদে 22টি সুনির্দিষ্ট দাবিকে চিহ্নিত করে যে কনভেনশন হয়েছিল তালকোটরা স্টেডিয়ামে, সেই কনভেনশনের হাত ধরেই আওয়াজ উঠেছিল যে 26, 27, 28 নভেম্বর ভারতবর্ষের প্রতিটি রাজ্যে রাজ্যপালদের ভবন ঘেরাও করা হবে এই দাবির ভিত্তিতে। এই দাবি মানার জন্যে চাপ দেওয়া হবে, চাপ সৃষ্টি করা হবে। আপনারা দেখেছেন 26, 27, 28 সারা ভারতবর্ষে প্রতিবাদ সংগঠিত হয়েছে এবং তার পরবর্তী সময় আমাদের দেশের ট্রেড ইউনিয়নগুলো তারা আহ্বান রাখেন যে শিল্প ক্ষেত্রে ধর্মঘট হবে। শিল্পে, পরিবহন, বন্দর থেকে আরম্ভ করে স্থল, জল, সমস্ত যে পরিবহনগুলো আছে সে সেক্টর, কয়লা ক্ষেত্র, লৌহ ক্ষেত্র, এই সমস্ত শিল্প ক্ষেত্রগুলোতে ধর্মঘটের আহ্বান দেওয়া হয়েছে 16ই ফেব্রুয়ারি। এবং অন্যদিকে আজকে সংযুক্ত কিষাণ মোর্চা তারা যৌথভাবে আজকে গ্রাম ভারত বন্ধের আহ্বান জানিয়েছিলেন। এখন পর্যন্ত ভারতবর্ষের বিভিন্ন জায়গার যে খবর, দক্ষিণ ভারত থেকে যদি আমরা দেখি তাহলে দেখব সেখানে তুতিকোরিন বন্দর থেকে শুরু করে অধিকাংশ বন্দরগুলো স্তব্ধ হয়ে আছে। ভারতবর্ষের বিভিন্ন শিল্প ক্ষেত্রগুলো বন্ধ হয়ে আছে, কাজকর্ম থেকে শ্রমিকরা বিরত থেকে প্রতিবাদ সংগঠিত করছেন মোদী সরকারের এই সমস্ত রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রগুলোকে বেসরকারি হাতে তুলে দেবার যে প্রকল্প মোদী সরকারের, তার প্রতিবাদে সর্বত্র কাজ থেকে বিরত থেকে তারা প্রতিবাদ সংগঠিত করেছে। গ্রাম ভারতে আমরা লক্ষ্য করছি গ্রামীণ ক্ষেত্রে মানুষ সমস্ত কিছু স্তব্ধ রেখে এই ধর্মঘটে সামিল হয়েছে। আমাদের ত্রিপুরাতেও আমরা দেখছি যে ত্রিপুরাতে সকাল থেকে পরিবহন ক্ষেত্রে আমরা যদিও সাধারণ ধর্মঘট ডাকি, তা সত্ত্বেও অনেক ক্ষেত্রে আমরা দেখেছি কিছু কিছু বাজারে ক্রেতা বিক্রেতার সংখ্যা কম, দোকানপাট অনেকগুলোই বন্ধ। সকাল থেকে আমরা দেখছিলাম সাধারণ ধর্মঘট না থাকা সত্ত্বেও, অর্থাৎ এই ধর্মঘটের প্রতি মানুষের যে স্বতঃস্ফূর্ত সমর্থন তা আমরা লক্ষ্য করছি। আমরা কোনো জায়গায় কোনো পিকেটিং এর ব্যবস্থা রাখিনি, আমরা জনগণের স্বতঃস্ফূর্ততার উপর ভরসা রেখেছিলাম এবং পরিবহন ক্ষেত্রে আমরা ধর্মঘটের আহ্বান জানিয়েছিলাম। আমরা দেখেছি সকাল থেকে অনেক জায়গাতে পরিবহন ক্ষেত্রে সেখানে গাড়ি ঘোড়া রাস্তায় বের হয়নি, অনেক জায়গাতে একটা দুটো গাড়ি রাস্তায় কিছুটা অগ্রসর হয়ে গেছে, কিন্তু যাত্রী সাধারণ স্বতঃস্ফূর্তভাবে আজকে এই ধর্মঘটের সমর্থনে দাঁড়িয়েছেন বলে সেখানে জনগণের